নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 3 নম্বর ক্লাস, যেটি 30শে সেপ্টেম্বর 2024 সালে তৃতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ডিম সেদ্ধ করলে বাইরের অংশ অস্বচ্ছ ও সাদা হয়ে যায় কেন? তো সঠিক উত্তর হবে, তাপে প্রোটিনের বিকৃতিকরণ ঘটায়, অ্যালবুমিনকে শক্ত করে এবং অস্বচ্ছ সাদা রং ধারণ করে। তো অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো ডিম সেদ্ধ করলে বাইরের অংশ অস্বচ্ছ সাদা হয়ে যায়, তার কারণ তাপে প্রোটিনের বিকৃতিকরণ ঘটায়, অ্যালবুমিনকে শক্ত করে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। স্বাধীনতা উত্তর প্রথম জাতীয় গেমস নিম্নলিখিত কোন শহরে আয়োজিত হয়েছে? তো স্বাধীনতার পরে, ঠিক আছে, ভারত স্বাধীনতার পর জাতীয় গেমস সর্বপ্রথম কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের লখনৌ শহরে। উত্তরপ্রদেশের লখনৌ শহরে প্রথম স্বাধীনতার পর ভারতের জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল, যেটি 1948 সালে হয়েছিল। ভারতের প্রথম জাতীয় গেমস 1924 সালের লাহোরে, যেটি বর্তমানে পাকিস্তানে, ঠিক আছে, এখানে অনুষ্ঠিত হয়েছিল। প্রথমে অল ইন্ডিয়া অলিম্পিক গেমস বলা হতো, পরবর্তীতে 1940 সালে নাম পরিবর্তন করে জাতীয় গেমস করা হয়। তো দেখো, আমি জাতীয় গেমস 2025 তোমাদের করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, ঠিক আছে, অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ ওখান থেকে কিন্তু তোমাদের এবছর এসএসসি এমটিএসের পরীক্ষায় আসতে পারে প্রশ্নপত্র। ঠিক আছে, তো জাতীয় গেমস তোমরা অবশ্যই দেখে নেবে। নিচের কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত? তো সঠিক উত্তর হবে বান্ধবগড়। বান্ধবগড় জাতীয় উদ্যান, এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। দেখো, মধ্যপ্রদেশের অন্যান্য জাতীয় উদ্যানগুলো হচ্ছে কানহা জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সঞ্জয় অভয়ারণ্য, কুনু জাতীয় উদ্যান, গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য, বোরি বন্যপ্রাণী অভয়ারণ্য, ঘাটিগাঁও প্রাণী অভয়ারণ্য। তো এই সমস্ত অভয়ারণ্যগুলো কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। সাইলেন্ট ভ্যালি বা শান্ত উপত্যকায়, এটি কিন্তু কেরালায়। ঠিক আছে, শান্ত উপত্যকা বা সাইলেন্ট ভ্যালি কোথায়? কেরালায়। পরবর্তী প্রশ্ন, আর মুথু কান্নাম্মাল, যিনি 2022 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, তিনি একজন ড্যাশ নৃত্যশিল্পী। তো আর মুথু কান্নাম্মাল তিনি একজন স্বাধীর নৃত্যশিল্পী। তো সঠিক উত্তর হবে স্বাধীর। ঠিক আছে, আর মুথু কান্নাম্মাল তিনি একজন স্বাধীর নৃত্যশিল্পী। পরবর্তী প্রশ্ন, একজন ব্যক্তির বডি মাস ইন্ডেক্স গণনা করা হয় কিভাবে, যার ওজন 50 কেজি এবং উচ্চতা 1.5 মিটার? তো তোমরা যদি ওজনকে উচ্চতা তার হোল স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু বডি মাস ইন্ডেক্স পাওয়া যাবে। তো এখানে ওজন 50 কেজি আর উচ্চতা 1.5 তার হোল স্কোয়ার, এটা দিয়ে তোমরা যদি ভাগ করো, তাহলে সঠিক উত্তর হবে 22.2 কেজি পার মিটার স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট। 2019 থেকে 2024 পর্যন্ত দুষ্মন্ত সিং চৌতালা কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন? তো 2019 থেকে 2024 পর্যন্ত দুষ্মন্ত সিং চৌতালা তিনি হরিয়ানা রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন। তো সঠিক উত্তর হবে হরিয়ানা। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অগ্রগতি পর্যালোচনা 2023 অনুসারে
ভারতীয় রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের দারিদ্র্যের হার সবচেয়ে কম? তো 2024 সালে এমপিআই রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে দারিদ্র্য কম জেলা হচ্ছে কেরালা। কেরালার দারিদ্র্যের হার সবচেয়ে কম। ঠিক আছে, চলো নেক্সট। প্রাচীন সংস্কৃত পাঠ শেখানোর জন্য 1791 সালে হিন্দু কলেজ কোথায় স্থাপিত হয়েছিল? 1791 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় বেনারসে। তো সঠিক উত্তর হবে বেনারস। দেখো, গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের অনুমোদন ক্রমে ব্রিটিশ বাসিন্দা জোনাথন ডানকান এটি প্রতিষ্ঠা করেন। তো 1791 সালে বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। কার প্রচেষ্টায়? তো গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের সহযোগিতায় ব্রিটিশ বাসিন্দা জোনাথন ডানকান এটি প্রতিষ্ঠা করেন। নিচের থেকে ফসলের মৌসুম এবং সংশ্লিষ্ট ফসলের ভুল জোড়া চিহ্নিত করো। দেখো, ভুট্টা খারিফ শস্য, এটা ঠিক রয়েছে। সয়াবিন খারিফ শস্য, এটাও ঠিক রয়েছে। রবি ফসল গম রবি ফসল, এটাও ঠিক আছে। আর যেটা ভুল, রবি ফসল ধান, না, ধান রবি ফসল নয়, ধানও কিন্তু খরিফ ফসল। ঠিক আছে, ধান কিন্তু খারিফ ফসল। ধান একটি খারিফ ফসলের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, গণেশ রথ ড্যাশের অন্যতম সেরা একশিলা মন্দির? এটি পঞ্চরথ বা 5টি রথের অংশ, যা গ্রানাইটের একক ব্লক দিয়ে খোদাই করা মন্দিরের একটি দল। তো এখানে কোন মন্দিরের কথা বলা হয়েছে? তো এখানে বলা রয়েছে মহাবলীপুরমের রথ। তো গণেশ রথ মহাবলীপুরমের অন্যতম সেরা একশিলা মন্দির। আর মন্দিরটি 1984 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। তো এই মহাবলীপুরম মন্দিরটি কবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে? তো 1984 সালে। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষের পরিপ্রেক্ষিতে সূর্য ও পৃথিবীর মধ্যে গড় সময়ের পার্থক্য 8.311 মিনিট। এখানে মিনিট নির্দেশ করে, তো এখানে মিনিট নির্দেশ করে দূরত্বকে। ঠিক আছে, তো এখানে মিনিট নির্দেশ করছে কিসে, কাকে? দূরত্বকে। আলোকবর্ষ কিসের একক? তো আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কে বিখ্যাত হিন্দি উপন্যাস ময়লা আঁচল লিখেছেন? তো ময়লা আঁচল এটি লিখেছেন ফণীশ্বরনাথ রেণু। ফণীশ্বরনাথ রেণুর বিখ্যাত হিন্দি উপন্যাস ময়লা আঁচল। নিচের কোনটি ভারতীয় লোকনৃত্য? তো এখানে লোকনৃত্যটি হচ্ছে বিহু। বিহু একটি লোকনৃত্য, যেটি অসমের লোকনৃত্য। ঠিক আছে, অসমের লোকনৃত্য হচ্ছে বিহু। মোহিনীনাট্যম, ভারতনাট্যম এবং সাত্রিয়া, এগুলো কিন্তু শাস্ত্রীয় নৃত্যের উদাহরণ। মোহিনীনাট্যম কেরালার শাস্ত্রীয় নৃত্য, ভারতনাট্যম তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য, সাত্রিয়া অসমের শাস্ত্রীয় নৃত্য। এছাড়াও অন্যান্য শাস্ত্রীয় নৃত্যগুলো হচ্ছে কত্থক উত্তরপ্রদেশ, ওড়িশি উড়িষ্যা, মণিপুরি মণিপুর, কথাকলি কেরালা এবং কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। এগুলো সব কিন্তু শাস্ত্রীয় নৃত্যের উদাহরণ। নিচের কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? দেখো, মূলধন প্রাপ্তি আগে কাকে বলে সেটা আমাদের জানতে হবে। তো মূলধন প্রাপ্তি বলতে বোঝায় এমন আয় যা ব্যবসার মূলধন বাড়াতে বা মূলধন কাঠামো পরিবর্তন আনতে ব্যবহৃত হয়। তো এখানে দেখো, ধার করা, বিনিয়োগ করা এবং ঋণ পুনরুদ্ধার, এগুলো কিন্তু মূলধন প্রাপ্তির অংশ। আর যেটা নয় সেটা হচ্ছে কর রাজস্ব। কর রাজস্ব কিন্তু মূলধন প্রাপ্তির অংশ নয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাসায়নিক যৌগের ফর্মুলা H2SO4? তো H2SO4 এটি সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক ফর্মুলা। ঠিক আছে,
তো সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়ল। এই অ্যাসিডকে রাসায়নিকের রাজা বা অ্যাসিডের রাজাও বলা হয়। ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়ল এবং রাসায়নিকের রাজা। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৭৪-এর ১ অনুসারে মন্ত্রী পরিষদের প্রধান কে? তো মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। অনুচ্ছেদ ৭৪-এর ১ অনুসারে মন্ত্রী পরিষদের প্রধান হলেন প্রধানমন্ত্রী। দিওয়ান নামে পরিচিত অফিসার আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের নিচের কোন বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন? তো দিওয়ান বলা হতো অর্থ বিভাগের প্রধানকে। ঠিক আছে, অর্থ বিভাগের অফিসারকে মুঘল সাম্রাজ্যে বিশেষ করে আকবরের রাজত্বকালে দিওয়ান বলা হতো। মধ্যপ্রদেশ সরকার কোন কণ্ঠশিল্পীকে 2021 সালের জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করেছে? তো তিনি হলেন কুমার শানু। কুমার শানুকে মধ্যপ্রদেশ সরকার 2021 সালের জন্য জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করেছেন। মধ্যপ্রদেশের অন্যান্য পুরস্কারগুলো হলো কালিদাস সম্মান, কবির সম্মান, দেবী অহল্যবাই পুরস্কার, একলব্য পুরস্কার, কুমার গন্ধর্ব সম্মান এবং ইকবাল সম্মান। এইগুলো সবই কিন্তু মধ্যপ্রদেশ থেকে দেয়া হয়। নিচের কোন রাজ্যে বেহদিয়েন খলম উৎসব উদযাপিত হয়? যেখানে যুবকরা বাঁশের খুঁটি দিয়ে প্রতিটি বাড়ির ছাদ পিটিয়ে অশুভ আত্মা, প্লেগ এবং রোগ থেকে দূরে সরে যাওয়ার প্রতীকী অঙ্গভঙ্গি করে। তো এখানে কোন রাজ্যের কথা বলা রয়েছে? তো এখানে কিন্তু মেঘালয়ের কথা বলা রয়েছে। তো বেহদিয়েন খলম এই উৎসবটি মেঘালয়ে উদযাপিত করা হয়। পরবর্তী প্রশ্ন, জ্যোতিবা ফুলে কোন রাজ্যের বাসিন্দা? তো জ্যোতিবা ফুলে তিনি কিন্তু মহারাষ্ট্রের বাসিন্দা। তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পুনের বাসিন্দা এই জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। গোলামগিরি বইটি এই জ্যোতিবা ফুলের লেখা। মেগালিথ শব্দটি ড্যাশ শব্দ মোগাস যার অর্থ মহান এবং লিথোস যার অর্থ পাথর থেকে এসেছে। তো মেগালিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ। এখানে মেগাস কথার অর্থ মহান এবং লিথোস শব্দের অর্থ হচ্ছে পাথর। 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সম্পর্কিত নিম্নলিখিত ধারাগুলোর মধ্যে কোনটিতে যুক্ত হয়েছে? তো মৌলিক কর্তব্য এটি যুক্ত হয়েছে 51 ধারায়। ঠিক আছে, 51 ধারায় কিন্তু মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা রয়েছে। আর ভাগ যদি বলি, ভাগ হচ্ছে 4 ধারায় কিন্তু বলা রয়েছে। দেখো, শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কোন দেশ পুরুষদের বিভাগে চতুর্থ এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ 2023 জিতেছে? তো সঠিক উত্তর হবে ভারত। ভারত কিন্তু 2023 সালে এশিয়ান খো খো চ্যাম্পিয়ন জয়ী দল। এখানে পুরুষ এবং মহিলা উভয় দলই কিন্তু খো খো চ্যাম্পিয়ন হয়েছে। আর 2025 সালের খো খো বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। তো 2024-25 সালে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দলই কিন্তু নেপালকে হারিয়ে খো খো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে। হিন্দু মন্দির হিংলাজ মাতা এবং শ্রী কাটাসরাস মন্দির ভারতের কোন প্রতিবেশী রাজ্যে অবস্থিত? তো হিংলাজ মাতা মন্দির এবং শ্রী কাটাসরাস মন্দির এটি ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে রয়েছে। গ্লোবাল টেকনোলজি সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? তো
তো 2025 সালের এপ্রিল মাসে কিন্তু এই সামিটটি হওয়ার কথা। তো এটি হবে কিন্তু নতুন দিল্লিতে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।